বিপদসীমার উপরে দেশের সবকটি নদী, নিম্নাঞ্চল প্লাবিত, যোগাযোগ বিচ্ছিন্ন বিস্তীর্ণ জনপদ। সাজা কখনো স্থগিত হয় না, ডক্টর ইউনূসের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের। অচল পাবলিক বিশ্ববিদ্যালয়, শিক্ষক কর্মকর্তাদের কর্মবিরতিতে ক্লাস পরীক্ষা বন্ধ, আলোচনায় বসছে সরকার। যুক্তরাজ্যে নির্বাচন কাল, প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী, লেবারদের পাল্লা ভারী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। টানা বৃষ্টিতে সিলেট সহ উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সবগুলো নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভেঙে পড়েছে অনেক স্থানের যোগাযোগ ব্যবস্থা। কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ২ জনের মৃত্যু হয়েছে। এদিকে যমুনার স্রোতে সিরাজগঞ্জে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। প্রতিনিধিদের সহায়তা রত্না জামানের রিপোর্ট। অতিবৃষ্টিতে সুনামগঞ্জে তলিয়ে গেছে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে তাহিরপুর, বিশম্ভরপুর, দোয়ারাবাজার, ছাতক, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, গেল ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে ১৬শহর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। আমি যে কষ্ট আছি, বেমারে আজারে আমার সাথে চিনি, আমার দেখা নাই, খৌরা নাই, আমার খেয়েও নাই। এলাকার দ্বারা আমরা নির্বাচিত নেতা সকল যারা আমরা যে প্রতিনিধি আছে এরাও কোনো খবর নেন না। সিলেটে বৃষ্টি কমে এসেছে, বিভিন্ন নদীর পানি সকাল থেকে আর বাড়েনি, তবে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে এখনো সুরমা ও কুশিয়ারা নদীর পানি সিলেট, জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ সহ ৬টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। সিলেটের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ভেঙে যোগাযোগ ব্যবস্থা আবারও ভেঙে পড়েছে। গ্রামীণ সড়কগুলোতে কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর পানি। রংপুরের তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে বইছে। নদী তীরবর্তী ও চরাঞ্চলের অন্তত ১৫টি গ্রামে প্রবল বেগে পানি প্রবেশ করেছে। চরাঞ্চলের ১১টি গ্রাম তলিয়ে যাওয়ায় প্রায় ২০,০০০ মানুষ পানিবন্দী রয়েছে। হাজারো মানুষ বাড়িঘর ছেড়ে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন বাঁধে আশ্রয় নিয়েছে। শত শত হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দী অন্তত ১৫,০০০ পরিবার। চলাফেরাও খুব সমস্যা, ঘরের ভিতরে আছে পানি। গাইবান্ধায় তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও সবগুলো নদীর পানি বেড়েছে। এজন্য চরাঞ্চলে নতুন করে পানি উঠেছে। এদিকে অবিরাম ও ভারী বৃষ্টির কারণে গাইবান্ধার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা হয়েছে। আমরা তো নদীর পাড়ের মানুষ, আমরা খুব আতঙ্ক। নেত্রকোনার প্রধান নদী উবদাখালী নদীর পানি বেড়ে বিপদসীমা ছাড়িয়েছে। এছাড়া সোমেশ্বরী, কংস ও ধনু নদীর পানি বেড়েছে। এরই মধ্যে কলমাকান্দার নিচু এলাকাগুলোর লোকালয়ে পানি ঢুকেছে। তলিয়ে গেছে গ্রামীণ সড়কগুলো। গরু বাছুর তো খুব কষ্টের মধ্যে আছে, ঘাস পানি দিতে পারতাছি না। সিরাজগঞ্জের শাহজাদপুর, এনায়েতপুরে পানি বেড়ে যমুনা স্রোতে বেড়েছে ভয়াবহ নদী ভাঙন। বাঁধ রক্ষা নির্মাণে ধীর গতি ও অনিয়মের কারণে হাটপাচিল, সৈয়দপুর, ভেকা, জালালপুর এলাকায় শতাধিক ঘরবাড়ি ও বেশ কিছু আবাদি জমি বিলীন হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে আরও শতাধিক ঘরবাড়ি। রত্না সামান, ২১ টেলিভিশন। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য শ্রম আপিল ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিন হাইকোর্ট শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ দায়ের করা মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের ৬ মাসের সাজা শ্রম আইন আপিল ট্রাইব্যুনালে স্থগিত আদেশ বাতিলের রায় প্রকাশ করেছেন। রায়ে আদালত বলেছেন, সাজা কখনো স্থগিত হয় না। গত ১৬ এপ্রিল শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর ইউনূসকে ২৩ মে পর্যন্ত জামিন দেয় শ্রম আপিল ট্রাইব্যুনাল। এরপর ২৩ মে ডক্টর ইউনূসের জামিন ৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়।
সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে তৃতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন সহ সর্বাত্মক কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এরই মধ্যে শিক্ষামন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন আন্দোলনকারীরা। 3 দফা দাবি আদায় না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষক ও কর্মকর্তারা। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বেলা 12টা থেকে কলাভবনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এছাড়া রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা। সর্বজনীন পেনশন স্কিমকে নিজেদের জন্য বৈষম্যমূলক ও মানহানিকর দাবি করে প্রত্যয় স্কিম থেকে অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এর সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এদিকে এরই মধ্যে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সরকারের পক্ষে বৈঠকে বসবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনের রেকর্ড 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির 2 এবং বিরোধী লেবার পার্টি 8 জন প্রার্থী রয়েছেন। ধারণা করা হচ্ছে এদের মধ্যে একাধিক প্রার্থী জয়ের পর মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। আশরাফ শুভর রিপোর্ট। রাত পোহালেই যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন। 650টি আসনে লড়বেন 98টি দলের 4515 জন প্রার্থী। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত 34 প্রার্থী, যা যে কোনো ব্রিটিশ নির্বাচনে বাংলাদেশিদের সর্বোচ্চ অংশগ্রহণ। এদের মধ্যে রয়েছেন 6 জন নারী। যুক্তরাজ্যের প্রধান 2 রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি এবং বিরোধী লেবার পার্টির মনোনয়ন পেয়েছেন 10 জন। 11 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র হিসেবে। বিরোধী লেবার পার্টির 8 প্রার্থীর মধ্যে 4 জন বর্তমানে এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা হলেন যুক্তরাজ্যের প্রথম বাংলাদেশি এমপি রুশনারা আলী, রূপা হক, আফসানা বেগম এবং বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী। লেবার পার্টি এবার জয় পেলে বাংলাদেশি বংশোদ্ভূত নারীদেরকেও মন্ত্রিসভাতেও স্থান পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ক্ষমতাসীন সুনাকের দল কনজারভেটিভ পার্টি থেকে লড়ছেন আতিক রহমান এবং সৈয়দ সাইদুজ্জামান। ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে টিকিট পেয়েছেন 6 জন। গ্রিন পার্টির হয়ে লড়ছেন 3 জন। এছাড়া রিফর্ম পার্টি, লিবারেল ডেমোক্রেটস, স্কটিশ ন্যাশনালিস্ট এবং সোশ্যালিস্ট পার্টি থেকে 1 জন করে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হয়েছেন। বাংলাদেশিরা সবচেয়ে বেশি প্রার্থী হয়েছেন ইলফোর্ড সাউথ আসন থেকে। সেখানে 8 প্রার্থীর মধ্যে 5 জনই বাংলাদেশি। জনমত জরিপ বলছে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টিকে হারিয়ে 14 বছর পর ক্ষমতায় আসতে পারে বিরোধী লেবার পার্টি। তবে পিছিয়ে থাকলেও জয় নিয়ে আশাবাদী ঋষি। আশরাফ শুভ, 21 টেলিভিশন। অর্থনৈতিক রূপান্তরের নিয়ামক পদ্মা সেতু চালুর 2 বছর প্রকল্পটির মূল্যায়নে যথেষ্ট সময় না হলেও সময়ভিত্তিক তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ সহ গবেষণায় হাত দেওয়া উচিত মত প্রকল্প বিশেষজ্ঞ ও গবেষকদের। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট, ছবি তুলেছেন ইয়াকুব লিটু। দূরত্ব যতই হোক, আত্মবিশ্বাস বেড়েছে মানুষের। অন্তত ঘড়ি ঘন্টা ধরে নিশ্চয়তা আছে গন্তব্যে যাবার। ফিজিবিলিটি স্টাডি বা সমীক্ষা যাচাইয়ে বলা হয়েছিল উন্নয়নের এই প্রবেশদ্বার মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি বাড়াবে 1.23%। শুধু দক্ষিণ পশ্চিমাঞ্চলেই জিডিপির প্রবৃদ্ধি বাড়াবে 2.3%। কৃষি সম্প্রসারণ, পর্যটন বিকাশ ও ব্যবসা বাণিজ্যের প্রসারে অবদান রাখছে সেতুটি। বিদ্যুৎ, গ্যাস, অপটিক্যাল ফাইবার, ট্রেন চলাচলের হিসেব বিবেচনায় না নিলেও 2022 সালের 25শে জুন থেকে এ পর্যন্ত 2 বছরে 1,27,00,000 গাড়ি পারাপার করেছে সেতু দিয়ে। টোল আদায় হয়েছে 1,648 কোটি টাকা। 21 জেলার 3 কোটি মানুষ উন্নয়নের সরাসরি সুবিধাভোগী। দ্যার ইজ নো শর্টকাট আনসার। কারণ হচ্ছে যে কোনো প্রজেক্টেরই আফটার ইম্প্যাক্ট হতে হলে 5 থেকে 10 বছর দেখতে হয়। আপনি যখন বড় একটা গালা প্রজেক্ট করলেন, সাথে সাথে আপনার কিন্তু অন্যান্য যে কানেক্টিভিটি আছে সেগুলোকে আপনার নজর দিতে হবে। সেতুটি চালুর পর একের পর এক যুদ্ধ, বিগ্রহ, ডলার সংকট, অর্থনৈতিক মন্দায় কাঙ্ক্ষিত উন্নয়ন ও বিনিয়োগকে কিছুটা শ্লথ করেছে, কিন্তু এতে হতাশ হবার কিছুই নেই বলছেন গবেষক ও প্রকল্প সংশ্লিষ্টরা। সারা ওয়ার্ল্ডই একটা ভলাটাইল সিচুয়েশনে আছে এখন। সবগুলো দেশই কিন্তু সাফার করছে। ডেফিনেটলি এটা ডেভেলপমেন্টকে হ্যাম্পার করছে। 2 রকম বেনিফিট। একটা হলো
ফাইন্যান্সিয়াল, একটা ইকোনমিকটাকে আমরা সবগুলোকে আমরা ইকোনমিতে যোগ করি। আমরা চিন্তা করেছিলাম, পরে অনেকেই বললো যে এক্সপার্টরা যে এখনো সময় হয় নাই, এখন যদি আমি করি প্রিমেচুর হয়, যে লাভটা হবে এটা ধরতে আসবে অতটা হাইলাইটেড হবে না। আপনি যদি 5 বছর পরে করেন দেন চেঞ্জটা বোঝা যাবে, হোয়াট চেঞ্জ। আঞ্চলিক কানেক্টিভিটিতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি এখন জেলাভিত্তিক উন্নয়নের কথাও বলছেন গবেষকরা। ডেফিনেটলি ইটস সিগনেচার প্রজেক্ট, এটার আসলে কোনো বিকল্প নাই, কিন্তু আনুষঙ্গিক আমাদের ডেভেলপমেন্টগুলো করতে হবে, যে লোকাল, ন্যাশনাল, রিজিওনাল এবং গ্লোবাল স্কেলে ব্রিজিং করতে। সে কাজটা স্লো হচ্ছে, এই ভিত্তিক ডেভেলপমেন্টে যেতে হবে, এটা আমার ফার্স্ট সাজেশন। 32,605 কোটি টাকা ব্যয়ে সেতুটি নিজস্ব ঋণের 1262 কোটি 66,06,548 কোটি টাকা অর্থ বিভাগকে পরিশোধ করেছে সেতু বিভাগ। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। হাতে কলমে প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ, পেশাদার নেটওয়ার্কিং আর মৌলিক ব্যবসায়িক জ্ঞানের ধারণা নিয়েই এদেশের নারীরা সফল উদ্যোক্তা হয়ে উঠছে, নিজেদের প্রতিষ্ঠিত করে সফলতাও দেখাচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সহযোগিতায় সারা দেশ থেকে 140 জন নারীকে প্রশিক্ষণে এমন সফলতা পাওয়া গেছে। একাডেমি ফর উইমেন এন্টারপ্রেনিউর এসব প্রশিক্ষার্থীদের 35 জনকে নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রথম মেলার আয়োজন করেছে। মেলায় দূতাবাসের ভারপ্রাপ্ত পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর ব্রেন ফ্ল্যানিগান জানান, একটু সহযোগিতা প্রত্যন্ত অঞ্চলের সাধারণ নারীদের আর্থসামাজিক মর্যাদা ও জীবন বদলে দিচ্ছে। এ ধরনের কর্মসূচি সামনের দিনগুলোতে আরও বৃহৎ পরিসরে চালু করার পরিকল্পনা রয়েছে মার্কিন দূতাবাসের। বিপদসীমার উপরে দেশের সবকটি নদী, নিম্নাঞ্চল প্লাবিত, যোগাযোগ বিচ্ছিন্ন, বিস্তীর্ণ জনপদ। সাজা কখনো স্থগিত হয় না, ডক্টর ইউনূসের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের। অচল পাবলিক বিশ্ববিদ্যালয়, শিক্ষক কর্মকর্তাদের কর্মবিরতিতে ক্লাস পরীক্ষা বন্ধ, আলোচনায় বসছে সরকার। যুক্তরাজ্যে নির্বাচনকাল, প্রতিদ্বন্দ্বিতা করছেন 34 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী, লেবারদের পাল্লা ভারী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।